বিএনপি আসলে এই যে হাসনাত সার্জিস নাহিদদের যে এনসিপি তারুণ্যের যে দল, এদের রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না। এখন একটা খোলামেলাই বলছে এদের উপর হামলা করছে, এদেরকে যে ট্যাগ দিচ্ছে সেটা নির্মূল করার ট্যাগ। রাজনীতিতে প্রতিযোগী হিসেবে কাউকে মেনে নেওয়া ইটস ডিফারেন্ট, কিন্তু নির্মূল করার চেষ্টা হাসিনা যেটা করেছিল এটা ফেসিবাদী। তো বিএনপি এখন ওই ফেসিবাদী ধারণা পোষণ করে। কি বিএনপির কোনো ন্যারেটিভ নেই রাজনীতিতে, কোনো বয়ান নেই। এখানে আওয়ামী লীগের ফেলে যাওয়া বয়ানকে কিছুটা কাজে লাগানোর চেষ্টা করছে ফজলু পাগলা, রুমিন ফারহানাদের মাধ্যমে। কারাগারে আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে। জানা গেছে সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন আগামী ৩ এবং ৪ আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজসাক্ষী দিবেন। বুঝলে বুঝপাতা, না বুঝলে গাছপাতা। এখানে দেখেন এই ৫ জন ধরা খাইছে, এরা আগেও এই ঘটনা ঘটাইছে। এদের সঙ্গে কারা কারা জড়িত, এটা হলো প্রথম প্রশ্ন। আর এটা বাইকইরা প্রথম মানে কি, এটাই প্রথম, এটাই শেষ প্রশ্ন। ওদের মোবাইলটা নিয়ে নেন, কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল এটা আমাদেরকে জানাইতে হবে। এত মানুষের অডিও কল ফাঁস করা হয়, এর অডিও কল খুবই জরুরি ভাই। কারণ কি জানেন, এই যে এদের যে নেতাটা আছে না, এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে। এই ভাই ডেঞ্জারাস পোলা, এর ছবি কার সাথে নাই? হায় হায়, এনসিপি যে প্রধান তার সাথে ছবি, বাবর সাহেবের সাথে ছবি। এই যে বিএনপির বাবর সাহেব, তাকে নিয়েও কথা হবে আজকে। হ্যাঁ, অনেক কথা বলবো। গতকালকে যে ঘটনাটা গুলশানে ঘটেছে, চাঁদা তুলতে গিয়ে বৈষম্য বিরোধী আন্দোলনের একজন নেতা, যিনি একাধারে গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন সদস্য এবং বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটি যতগুলো আছে সেগুলোর উনি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটি খবরে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি আপনারা ভিডিওর শুরুটা দেখেই বুঝতে পেরেছেন আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং ঠিক কোন দিকটাকে ইঙ্গিত করছে। তাই বলবো দর্শক, যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই বিষয় সম্পর্কে আসল তথ্যগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর কথা বাড়াবো না। ভিডিওর শুরুতে আপনাদের যেই ভিডিওগুলোর অংশবিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখব। তবে তার আগে অনুরোধ, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপির সাবেক নেতা, আই রিপিট দিস টার্ম, বিএনপির সাবেক নেতা লুৎফুজ্জামান বাবরের এবং বিএনপির, যখন লুৎফুজ্জামান বাবর বিএনপির নেতা ছিলেন তখনকার, ভালোভাবে খেয়াল করুন দর্শক, বর্তমান ভারতপন্থী বিএনপি লুৎফুজ্জামান বাবরকে স্বীকার করে না। বর্তমান ভারতপন্থী বিএনপির কোন পোস্ট পজিশনে লুৎফুজ্জামান বাবর নেই, তিনি বহিষ্কৃত। আল্লাহ তাকে জেল থেকে মুক্ত করেছে। এবং ভারতের মিডিয়া যে বয়ান ঠিক করে দেয় ওই বিএনপি নেতারা ওইটাই বলে, নিজস্ব কোনো বয়ান নেই, কোনো এলেমে নাই এদের বয়ান ঠিক করে, কোনো জ্ঞানই নেই। বিএনপির কাউকে কোনো জ্ঞানী মনে করবে না, কোনো জ্ঞানী লোক না। একসময় ছিল জ্ঞানী লোক, জিয়াউর রহমান অনেক জ্ঞানী লোক ছিলেন, ব্যারিস্টার মওদুদ আহমেদ মেধাবী ছিলেন, খন্দকার মাহবুব স্যার ছিলেন, ব্যারিস্টার রফিকুল ইসলাম অভাব ছিলেন, হান্নান শাহ, অসাধারণ দূরদর্শী অনেক নেতা ছিল, বদরুদ্দোজা চৌধুরী। কিন্তু এখন কেউ নাই, এখন যাদের মাথা কাজ করে না। যেমন সালাউদ্দিন আহমেদের ব্রেইন নাকি ইন্ডিয়া থেকে নিয়ন্ত্রণ হয়, এই হচ্ছে মূল নেতা। আর তারেক রহমান কি তা তো বুঝে নেই, কোথায় 10% আছে আর কোথায় খাম্বা বসানো যায়। তার ক্রিয়েটিভ রাজনীতিটা কি, তারেক রহমান কি করেছে বাংলাদেশে, তার অবদানটা কি, একটা মিনিমাম সফলতা দেখান। একটা হরতাল সফল করতে পেরেছে তারেক রহমান। তারেক রহমানের নির্দেশ ছাড়া কিচ্ছু হয় না, অথচ তারেক রহমানের অবদানটা কি বলে। এই যে মির্জা ফখরুল আমিরে জামাতকে দেখতে গেলেন হসপিটালে অসুস্থ হওয়ার পর, বললেন যে তারেক রহমানের নির্দেশে এসেছে। আচ্ছা, ডাক্তার শফিকুর রহমানকে দেখতে যেতে হবে একটা দলের মহাসচিব, তাও আবার তারেক রহমান নির্দেশ লাগবে? মানে তারেক রহমান নির্দেশ ছাড়া কিচ্ছু করতে পারেন না আপনারা। ঠিক আছে, তার নির্দেশে আপনারা কি গত 15 বছর 16 বছর কি করেছেন? একটা হরতাল করতে পেরেছেন, একটা অবরোধ করতে পেরেছেন, একটা মহাসমাবেশ সফল করতে পেরেছেন বাধা বিপত্তির অতিক্রম করে? কিচ্ছু পারেননি। অতএব দর্শক, বর্তমান যে বিএনপি দেখেন, এদের কোনো অবদানই নেই, এরা কিচ্ছু না। এদের অবদান একটাই যে এরা ধ্বংস হয়নি। আর ধ্বংস করে এটা হাসিনার টার্গেট ছিল না। হাসিনা ধ্বংস করতে চেয়েছিল জামাত, বিএনপিকে ধ্বংস করতে চায়নি। বিএনপিকে এইভাবেই কন্ট্রোল করে ধৈর্যা বানিয়ে রাখতে চেয়েছিল। হাসিনা যা চেয়েছে সেটাই পেরেছে। হাসিনা যদি চাইতো বিএনপি ধ্বংস হতো। ঠিক আছে, তারেক রহমান পলাতক থাকুক, দেশে কিছু নেতা থাকবে, আন্দোলন শুরু হলে কিছু টাকা পয়সা দেবো, আন্দোলন স্থগিত করে বাড়ি চলে যাবে, মাঝে মাঝে ধরবো, মাঝে মাঝে ছাড়বো। আওয়ামী লীগ এটাই চেয়েছে, কারণ মাঠে বিএনপি না থাকলে তাহলে বাংলাদেশে গণতন্ত্র নাই, বহির্বিশ্বে দাওয়াত পৌঁছে যেত, মেসেজ পৌঁছে যেত।
হয়তো বিএনপিকে এভাবেই টিকিয়ে রেখেছে আওয়ামী লীগ। সেই বিএনপি একটা অকৃতজ্ঞের দল, মোনাফেকদের দল। দেখেন, যে ছেলেদের কারণে, আসনাদ সার্জিস, এই নাহিদদের কারণে, আসিফদের কারণে আজকে খালেদা জিয়া মুক্ত, তারেক রহমান দেশে এসে স্বপ্ন দেখতে পাচ্ছেন বা আসার সুযোগ পাচ্ছেন, না আসলে সেটা ভিন্ন কথা। সেই তরুণদের এখন দেখতে পারে না, ওদের বলে বাচ্চা ছেলে, কিশোর গ্যাং, আরো কত কিছু। ওদের তরুণে আগুন দেয়, ওদের মঞ্চ ভেঙে ফেলে, ওদের নেতাদের উপর হামলা করে। এবং গোপালগঞ্জে গেছো কেন, আওয়ামী লীগের লোকজনকে গ্রেপ্তার করা হচ্ছে, তাতেও বিএনপির আপত্তি সংবাদ সম্মেলন করে। দর্শক, সব মিলিয়ে বিএনপি ওদের দেখতে পারে না, দেখতে পারে না তো পারে না। বিএনপির ন্যারেটিভ হচ্ছে যে তোমরা জীবন দিয়ে হাসিনা পতন ঘটিয়েছো ওই পর্যন্ত, এখন তোমরা বাসায় চলে যাও, এখন বাকি যে খাওয়া দাওয়া রাজনীতি এগুলো আমরা করবো, তোমাদের আর দরকার নেই। এভাবে এনসিপির রাজনীতি বিএনপি দেখতে চায় না। মানে চিন্তাটাকে দেখেন, খালেদা জিয়াকে মুক্ত করে দিবে, হাসিনা পতন ঘটিয়ে দিবে, বিএনপিকে সুসময় এনে দিবে, তারপরে তারা বিএনপি ক্ষমতা আসবে, অন্য কেউ রাজনীতি করতে পারবে না। এত সোজা হিসাব। এত খেতে চাইলে কিচ্ছু পারবেন না, মুখ পুড়ে যাবে। মির্জা আব্বাস বলছেন শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত, তাদের বিক্রি করে রাজনীতিতে প্রতিষ্ঠা পাওয়ার চেষ্টা করছে একটি দল। এর মানে এনসিপির কথা বলছে। আচ্ছা, এনসিপি শহীদদের দল, তাদের উত্তরসূরি। ওই এনসিপির ভাই ব্রাদার বন্ধু বা এনসিপি যাদেরকে ডেকেছিল, তাদের ডাকেই শত শত শহীদ হয়েছে, হাজার হাজার শহীদ হয়েছে। এখন বিএনপি কি চায়, ঠিক আছে শহীদ হয়েছে, এগুলো বাদ দাও, তোমরা এখন রাজনীতি করার দরকার নেই। শহীদদের বেঁচে রাজনীতি না, শহীদদের ধারণ করে রাজনীতি করছে। বিএনপি কি করেছে, বিভিন্ন শহীদ পরিবারের সাক্ষাৎকার দেখেছেন না, শুধু জামাত তাদের পাশে দাঁড়িয়েছে, আর বিএনপি যে ফটো সেশন করে চলে এসেছে, আর কোনো খোঁজ খবর নেয়নি। শহীদ পরিবারের জন্য তারেক রহমানের যে বাজেট, ওটা বিএনপি নেতারা খেয়ে ফেলেছে একটা অংশ, খোঁজ নিয়ে দেখেন। যদি বলে তারেক রহমান যে অমুক পরিবারের কাছে যে 1 লাখ টাকা দিয়ে, ও দিয়ে আসবে 50,000 টাকা, আর 50,000 টাকা ও খাবে, এটা হচ্ছে বিএনপি, এটাই করেছে। এখন এই যে কথাটা যে শহীদ পরিবারকে বা শহীদদের বিক্রি করে রাজনীতি করছে এনসিপি, এই কথার অর্থ হচ্ছে এনসিপির রাজনীতি বাংলাদেশে বিএনপি দেখতে চায় না। এর মানে কি, শহীদদের বিক্রি করা, শহীদ হয়েছে ঠিক আছে, রাজনীতি করা কি আছে, তোমরা ঘরে ফিরে যাও। কত সুন্দর চিন্তা, দেখছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন শহীদদের কেউ বেঁচে থাকলে আজ লজ্জা পেত, তারা যে কারণে শহীদ হয়েছে না, আস্থা বাস্তবায়ন হচ্ছে না, তাদেরকে বিক্রি করে রাজনীতির প্রতিষ্ঠা করার চেষ্টা করছে একটি দল। আচ্ছা, তাদেরকে বিক্রিটা করলো কোথায়, কার কাছে বিক্রি করেছে বলেন তো? মির্জা আব্বাসের এই বক্তব্যের অর্থ যে আসলে এনসিপির রাজনীতি বাংলাদেশে দেখতে চায় না, এটা আমি প্রমাণ করছি। এনসিপি কোথায় শহীদদের বিক্রি করছে একটু বলেন, কার কাছে বিক্রি করছে, কিভাবে বিক্রি করছে? শহীদদের কথা বলা, শহীদদের ধারণ করা, শহীদদের আকাঙ্ক্ষা পূরণ করার জন্য সংবাদ সম্মেলন করা, এটা বিক্রি করা? নিজেদেরকে শহীদদের উত্তরসূরি দাবি করা, এটাকে বিক্রি করা বলে? কি বিক্রি করেছে, কার কাছে বিক্রি করেছে বলেন? কিছু বলতে পারবে না। তাহলে এটা কেন বলছেন? শহীদদের বিক্রি করছে কিভাবে? এনসিপি কোথাও শহীদদের অপমান করেছে? না শহীদদের লাশ উঠিয়ে তারপরে ভোট চেয়েছে? কোনটা? শহীদদের কেন্দ্রিক এনসিপির নোংরা রাজনীতি কোনটা দেখান, কিচ্ছু দেখাতে পারবে না। তাহলে মির্জা আব্বাস এসব কথা কেন বলছেন? ওই যে প্রতিহিংসা, যে বিএনপির চাইতে এগিয়ে যাচ্ছে এনসিপি, তারুণ্য ভিত্তিক দল এনসিপি, কোন তরুণ এখন আর বিএনপিকে সমর্থন করে না, এনসিপিকে সমর্থন করে। এটাই হচ্ছে বাস্তবতা। লজ্জা পাবে তো আপনাদের কারণে শহীদরা, কারণ আপনারা শহীদদের স্বপ্ন বাস্তবায়ন হতে দিচ্ছে না। আর আরো যদি লজ্জা পায় সেটা ইউনূস সরকারের কারণে। এনসিপি কি করেছে, তাদের দোষটা কোথায়? কোনো দোষ নাই। মির্জা আব্বাস বলেন অনেকে আজ বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছে। বিএনপির পায়ে পা দিয়ে ঝগড়া করবেন না। তবে আচ্ছা, অনেকের আওয়ামী লীগের কাতারে ফেলার চেষ্টা করছেন, আপনার আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কি বলেন তো? আপনারা কোনোদিন প্রতিপক্ষকে রাজাকার বলতেন না, এখন রাজাকার বলেন, কোনোদিন বলতেন না। আপনারা রাজাকারদের দল, রাজাকাররা এই দল প্রতিষ্ঠা করেছে বিএনপি, আবার মুক্তিযুদ্ধের অনেক পরে, আর তারা এসেছে এখন মুক্তিযুদ্ধ ব্যবসা করতে। তাহলে আওয়ামী লীগের সাথে পার্থক্যটা কি আপনাদের? আওয়ামী লীগ নিজেরা কামড়া কুমড়ে করে হত্যা করতো, আপনারাও সেটা করছেন। আওয়ামী লীগ রক কাটতো, আপনারাও রক কাটেন, গুলি করার পর রক কাটতেন। পার্থক্যটা কি?
আওয়ামী লীগ দুর্নীতি করে, আপনারা দুর্নীতি করেন। আওয়ামী লীগ নির্যাতন করে প্রতিপক্ষকে, আপনারাও করেন। কোনো পার্থক্য নেই। হুজুরদের মৌলবাদী বলে, আপনারাও মৌলবাদী বলেন। পাকিস্তান পাঠিয়ে দেওয়ার কথা বলতো আওয়ামী লীগ, আপনারাও বলেন। তাহলে আওয়ামী লীগের কাতারে কেন ফেলবে না? কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। অতএব যারা বিএনপিকে আওয়ামী লীগের কাতারে ফেলছে তারা ঠিক করছে। এনসিপির রাজনীতি সহ্য করতে পারছে না বিএনপি, দেখতে চায় না, এটা লজ্জাজনক। আমরা প্রতিবাদ জানিয়ে রাখলাম। মুরব্বীরা বলে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। গুলশানে যেটা ধরা পড়লো না, এই যে সমন্বয়ক 5 জন, এটা কিন্তু প্রথম কেস না। এদের হাত লম্বা হয়ে গেছে। তো এরা গত 10 মাস আমার মনে হয় এই কাজই করে আসছে। 10 দিন চুরি করছে, 1 দিন ধরা পড়লো। ফাঁক পাইতা ধরা হয়েছে, এটা বুঝাই যায়। খুবই দরকার ছিল, এটা খুবই দরকার ছিল। কিন্তু এরা ধরা পড়ার সঙ্গে সঙ্গে না, আমার খুব হাসি পাইতেছিল চান্দা ভাইকে মনে কইরা। রাকিব হাসান আমার খুব প্রিয় ইউটিউবার, ওনাকে আমি সবসময় দেখি। উনি সময় উপযোগী কন্টেন্ট বানায়। যে টাইমটা চলতে থাকে ওই টাইমটাকে না নিয়ে আসে ওনার লেখনীতে, আর ওই টাইমটা এত সুন্দরভাবে দেখায়, মানে আপনি দেখতে বাধ্য হবেন। যেমন এই চান্দা ভাই আর ওই হাঁটাটা ভাই, হায় হায়, ওটা কি সাবধানের হাঁটা ছিল নাকি? হুবাহুব নকল করছে তো। আর ওইটা এমন ভাইরাল হয়েছে, পুরো বাংলাদেশ ছাড়াইয়া, বুঝছেন, বিদেশে পৌঁছে গেছে। দারুণ হাসছে, দারুণ হাসছে। খুবই ভালো অভিনেতা, খুবই ভালো, সত্যিই ভালো। মানুষকে শুধু বিনোদন দেয় না ভাই, শিক্ষামূলক কিছু থাকে। দেখবেন যে এন্ডে এমন একটা মেসেজ রাখে, যেটা থেকে যদি নিতে পারেন নিবেন, ওই যে বুঝবে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। এখানে দেখেন এই 5 জন ধরা খাইছে, এরা আগেও এই ঘটনা ঘটাইছে। এদের সঙ্গে কারা কারা জড়িত, এটা হলো প্রথম প্রশ্ন। আর এটা বাইকরা প্রথম মানে কি, এটাই প্রথম, এটাই শেষ প্রশ্ন। ওদের মোবাইলটা নিয়ে নেন, কাদের সঙ্গে ওদের যোগাযোগ ছিল, এটা আমাদেরকে জানাইতে হবে। এত মানুষের অডিও কল ফাঁস করা হয়, এর অডিও কল খুবই জরুরি ভাই। কারণ কি জানেন, এই যে এদের যে নেতাটা আছে না, এই নেতার সঙ্গে বহু মানুষের ছবি আছে। এই ভাই ডেঞ্জারাস পোলা, এর ছবি কার সাথে নাই? হায় হায়, এনসিপি যে প্রধান, তার সাথে ছবি, বাবর সাহেবের সাথে ছবি। এই যে বিএনপির বাবর সাহেব, তাকে নিয়েও কথা হবে আজকে। হ্যাঁ, অনেক কথা বলবো। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব, ওই যে হাসি খুশি মানুষটা, তার সঙ্গে ছবি। সবাই সঙ্গে ছবি তুইলা ওইটাকে পুঁজি কইরা ও এই ব্যবসা চালায় যেতেছে। চান্দা ভাই, হ্যাঁ, ওর একটা ব্যবসা। 10 লক্ষ টাকা অলরেডি নিয়ে নিছে, আরো 40 লক্ষ টাকা নিতে যায় ধরা খাইছে। 10 লক্ষ টাকা নিয়ে নিছে, 10 লাখ টাকা ভাই, বহুত বড় অঙ্কের টাকা। আমাদের দেশের অর্ধেক মানুষের জন্য, আমাদের দেশে যত জনগণ আছে, আমাদের দেশে 18 কোটি মানুষের মধ্যে অর্ধেক মানুষই ভাই খায়া পয়রা খুব ভালো আছে, কিন্তু টাকা জমাইতে পারে নাই, সেভিংস নাই। হয়তো জমাইলো 5 লাখ 10 লাখ, অনেক কষ্ট করে জমাইছে। আর এই দেখেন এক টেলিফোনই 10 লাখ নিয়ে নিছে, আরো 40 লাখ নিতে গেছে। এর আগেও সে কিন্তু এরকম চাঁদাবাজি নিশ্চয়ই করছে। ওর সমস্ত কিছু আমাদেরকে জানাইতে হবে। ওর টেলিফোনটা পরীক্ষা করলেই ভাই, কার কার সাথে কথা বলতো, কে কে তার সাথে জড়িত। এমনও হতে পারে ভাই কোন টপ টেরর এর সাথে জড়িত আছে। এর মধ্যে একটা প্ল্যান আছে তো ভাই। দেখেন যার বাসায় সেই 10 লাখ ভাই 50 লাখ নিতে গেছে, উনি আওয়ামী লীগের এমপি, স্বামী কি জানো নাম, উনি নাই এখন, ওনার হাজবেন্ড আছে, ওনার হাজবেন্ড থেকে এই চাঁদাবাজিটা করতেছে। তার মানে এরকম আওয়ামী লীগের যারা যারা বিপদে আছে, অনেকের বাসা থেকে এরা চাঁদাবাজি করছে ভাই। এর টেলিফোনে সবকিছু পাওয়া যাবেন। এই চাঁদার ভাগ কারা কারা পাইতো, এটা গোয়েন্দা বিভাগের বাইর করা 1-2 ব্যাপার ভাই, কোনো ব্যাপারই না। বাইর করে আমাদেরকে জানাইতে হবে। আর যদি না জানায়, তাইলে আমরা মনে করুম ওই আগের জামানায় আসি। হ্যাঁ, জামানা পাল্টাই নাই। আগের জামানায় আওয়ামী লীগের ভয়ে প্রকাশ করতো না। আর এই জামানায় নিশ্চয়ই এমন কেউ আছে, নিশ্চয়ই এটা সরকারের মধ্যেই আছে, যার ভয়ে প্রকাশ করতেছে না। প্রকাশ করতে হবে, কারণ এই বদমাইশ যাদের সঙ্গে ছবি তুলছে, এই ছবিগুলো এখন ভাইরাল। যারা যারা তার সাথে ছবি তুলছে, সবাইকেই তো জনগণ সন্দেহ করতেছে। সন্দেহ দূর করতে হবে না? তাই প্রশাসনের কাছে দাবি, তাড়াতাড়ি এই 5 জনের অডিও কল ফাঁস করেন। আমরা জানতে চাই এই টাকার ভাগ কারা কারা পেত। উপরে কেউ না থাকলে ভাই চাঁদাবাজি করা যায় না, এটা মনে রাখেন। হ্যাঁ, আবার ওই যে রাকিব হাসানের চান্দা ভাই, ওইটার মালিক উনি নিজেই কিন্তু, বুঝছেন। আমার যখনই এই ঘটনাটা সামনে আসছে, তখনই রাকিব হাসানের ভিডিওটা চোখে ভাইসা উঠছে। খুব হাসতেছিলাম মনে মনে। ধরা পড়ার খুবই দরকার ছিল, কিন্তু আদালত পাড়ার দিকে তাকায় দেখেন, হায় হায়, মনে হইতেছে কি জানেন, দাউদ ইব্রাহিম ধরা পড়ছে। হিরো তো, শত শত পুলিশ চারিদিকে, শত শত ইউটিউবার, শত শত ক্যামেরা। হায় হায়, ওদের ধরে লয়ে যাইতেছে আর ওরা যাইতেছে। ওদের দেখাই তো যায় না পুলিশের জন্য। এত পুলিশ কেন ভাই, বুঝলাম না। ওই আদালত পাড়ায় 144 ধারা জারি করেন, ওইখানে এরকম ভিড় হইলে ভাই পেরেশানি ব্যাপার তো। যে কোনো সময় একটা বড় অঘটন কেউ ঘটাই দিতে পারে এই ভিড়ের মধ্যে। কারণ আওয়ামী লীগের তো একটা গেরিলা বাহিনী আছে। ওই গেরিলা বাহিনী যদি কোনো ঘটনা ঘটায় দেয়, তখন কি করবেন? যে কোনো আসামির পিছনে শত শত পুলিশ আর শত শত ক্যামেরা। ওই ক্যামেরার কারণেই কিন্তু পুলিশ অনেকে ফেস দেখাইতে চায়। ভাই কি দরকার? এদেরকে কে ছিনিয়ে নিয়ে যাবে? চারিদিকে পুলিশ ঘেরাও করে রাখেন না ভাই। এটা কোন ধরনের দৃশ্য? মনে হইতেছে কি জানেন, এই দেশের আইন কানুন কোনো কিছু নাই, কেউ কারো মানতেছে না। এরকম দৃশ্য ভাই সারা বিশ্ব দেখতেছে। তো এটা ঠিক না। এই যে কিছুদিন আগে দেখেন নাই, অনেকে জেল থেকে বাইরে যেতে হাসতেছিল। ওই যে শাহজাহান, বাদশা শাহজাহান হাসতেছিল। আবার ওই যে পলক বলতেছিল যুদ্ধ কইরা বাঁচতে হবে, জয় বাংলা, জয় বাংলা। আবার দেখেন এই যে 3-4 দিন আগে কি কান্নাটা কাঁদতেছে। আসলে ভাই না কাইন্দা কি করবে? এই বেচারা সবচেয়ে দুর্ভাগা,
কারণ কি জানেন? ওর ভালোবাসায় ওই ধরা কইরা গেছে। ও শেখ হাসিনাকে ভালোবাসতো। ভালোবাসাটা কেমন জানেন? সে কিন্তু এয়ারপোর্টে চলে গেছে, তারপরে তার বিবেকে টান দিছে, আমি কেন চলে যাইতেছি 4 তারিখ, আগস্টের 4 তারিখ আমি কেন চলে যাইতেছি? এটা তো বেইমানি হয়ে গেল আপার সাথে। ফ্যামিলি এবং বাচ্চাকে প্লেনে উঠাই দিছে, তার কিন্তু হাতের টিকিট সে ফেরত আইছে, 5 তারিখে ধরা খেয়ে গেছে। কই যাইবো? আপা তো চলে গেছে। অথচ দেখেন এই আপা চাইলে কিন্তু এটা বাঁচাইতে পারতো। আপা তো টেলিফোন ভয়েস আছে, তার পরিবারকে সে সেফ জোনে পাঠাই দিতেছে, মেসেজ আছে সেফ জোনে পাঠাই দিছে, যার জন্য এই তাপস 4 তারিখে চলে গেল। কিন্তু এই বেচারা যাইতে পারলো না, বলো যার জন্য এই বুক ফাটা কান্না। ভাই কানলে হবে, আরো মন শক্ত করেন। 17-18 বছর জামাত ইসলামের অনেকেই তো জেলে ছিল, তাদেরকে কানতে দেখছেন? তাদেরকে যখন হাজতখানায় আনতো, এই আদালত পারে আনতো, তখন কি তারা কানতো? কানতো না, তাই না? তারা হাত নাড়তো, 2 আঙুল দেখাইতো, বিজয় দেখাইতো। 16 বছর 18 বছর জেলে থাকা অনেকের ফাঁসি হয়ে গেছে ভাই, হাসি মুখে ফাঁসির দড়ি গলায় নিয়ে নিছে এই জেলখানার ভিতরে, তাও হার মানে নাই। আপনারা 1 বছরে হার মাইনা গেলেন। আমু সাহেবের এই যে আমির হোসেন আমু, হ্যাঁ, এই যে প্যাট, এরকম প্যাট দেখছেন না? দেখেন 1 বছরে পুরা পেট চলে গেছে। আপনি পৃথিবীর যে কোনো ওষুধ খান না কেন, আপনি যদি 24 ঘন্টা ব্যায়াম করতেন পারতেন না ভাই। পেটটা কমে গেছে এই জেলখানায় 1 বছরে। অনেক বড় উপকার হয়েছে ওনার জন্য এই জেলখানায়। আবার দেখেন এই জেলখানায় বড় বড় পুলিশ অফিসাররা রাজ সাক্ষী হয়ে গেছে। এই 4 তারিখে আর 5 তারিখে উনার জবাবই শুনতে পারবেন আন্তর্জাতিক অপরাধ বিচার ট্রাইব্যুনালে। উনি নিজে সাক্ষী দিবেন 4 তারিখ আর 5 তারিখে, সমস্ত কিছু ফাঁস করে দিবে। তার কাছে যা প্রমাণ আছে সবকিছু জমা দিবে। কই যাবে ভাই? একেবারে ডাইন হাত, শেখ হাসিনার ডাইন হাত। দেখেন শেখ হাসিনার একেবারে কাছে ডাইন হাত ভাঙ্গা করছে, আত্মসমর্পণ করে ফেলাইছে 1 বছরের মাথায়। কারণ আসলে কোনো ইমানি শক্তি তো নাই। উনি নিজেও তো বুঝতেছে আমি আসলে তো লুটপাট করছি। বিচারক কমিশনার যে ধরা পড়লো, জুতার মালা নিল, জুতার বাড়ি খাইলো, তার চোখে কান্না নাই কেন? কারণ সে বুঝতেছে আমি অন্যায় করছি, অপরাধ করছি। এই যে খাইরুল হক ধরা খাইলো, বিচারপতি ভাই, বিচারপতি বুঝেন আপনি? সবাই উঠতে তার হাতে হাত করা, কোথায় নিয়ে গেছে বাংলাদেশে সম্মানকে? চিন্তা করেন। কারণ সে শেখ হাসিনার গোলাম ছিল, শেখ হাসিনা যা বলতো তাই রায় দিত। আজকে কোথায় তার সম্মান? এও দেখবেন বেশি না ভাই 3 মাস 4 মাসের মধ্যে ভাঙ্গা করবে, এও রাজসাক্ষী হয়ে যাবে। কারণ এদের ইমানই জোর নাই। যাদের ইমানই জোর ছিল তারা কিন্তু 17 বছর 18 বছর নিজের ভাই ব্রাদার ফাঁসি হয়ে গেছে, তারা বাইচে আছে হাসি মুখে 5 ওয়াক্ত নামাজ পড়তো। অনেকে এটা বলতেছে না বাইরে, আমরা দেখছি ওনারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, ওই জেলখানার মধ্যে ইমামতি করতো। আল্লাহর উপরে বিশ্বাস ছিল বলে চেহারার মধ্যে নুরানি ভাবটা ছিল, চেহারা ভাঙ্গা পড়ে নাই। আপনাদের 1 বছরের মধ্যে চেহারা ভাঙ্গা পড়ছে, এর কারণ আপনারা নিজেই বুঝতে পারতেছেন আপনারা কত বড় গাদ্দারি করছেন। মুক্তিযোদ্ধার ব্যবসা করছেন, 71 নিয়ে ব্যবসা করছেন, স্বাধীনতার পক্ষে আর বিপক্ষের এই ব্যবসাটা চালায় গেছেন। আপনারা আসলে ব্যাংক গাদ্দার। আরে রাজাকারের যদি হিসাব করেন, সবচেয়ে বেশি রাজাকার ছিল আওয়ামী লীগে, তারপরে আছে বিএনপিতে। আর যাদেরকে রাজাকার বলেন ওইখান থেকে আমাকে 50 জন রাজাকার ভাই করে জানতো, দেখি চ্যালেঞ্জ করলাম আপনাদেরকে, পারবেন কিনা? পারবেন না। না না, রাজাকারকে আপনারাই জায়গা দিচ্ছেন। আপনারা অনেকেই রাজাকারের সন্তান, রাজাকার আপনাদের ঘরের মধ্যেই আছে। যার মতে একটা বিশৃঙ্খলা লাগাইয়া নির্বাচনের একটা ধোয়া তুলা দিয়া আমরা এমন একটা অস্থিরতা সৃষ্টি করছি, মনে হইতেছে কি জানেন, ওই যে বারবার মতো বোধহয় দখল করে রাখছে ইউনূস স্যার যুগের পর যুগ আমাদের দেশটাকে। ওনার কথা থেকে তো বুঝাই গেছে 6 মাস এদিক আর ওদিক, ডিসেম্বর নাইলে জুন, এই তো 3-4 মাস সময় দিতে পারেন না। 16 বছর সহ্য করতে পারছেন। হায় রে মানুষ, রঙিন ফানুষ, দম ফুরাইলে ঠুস। এবার আসি বাবর ভাই ব্যাপারে। বাবর ভাই, হায় হায়, ওনাকে কিন্তু বিএনপি সামনে আনে না। কেন আনে না আজকে বুঝা গেল। আমি কিন্তু বুঝতে পারি নাই এতদিন। গভীরের কথা বলে দিছে। কে বলছে? নাসিরউদ্দিন পাটোয়ারি। ভাই এই ছেলে অন্যরকম রাজনীতি করে, ভীষণ বুদ্ধিমান। ঘরে ঢুইকা, একেবারে ঘরে ঢুইকা বইলা আসে। যেমন চিটাগাঙে বলছিল সিলেট থেকে একজন ডন আইসা চিটাগাং দখল করছে। হ্যাঁ, ওই যে বদির চিটাগাং, ওদিকে ইঙ্গিত করছিল। আবার দেখেন নেত্রকোনায় যায়া বলতেছে এই বাবর সাহেব ডুবাইছে বিএনপি কে। এমন জায়গায় হাত দিছে দেখেন যে বিএনপির একটা ইমেজ নষ্ট করছে এই বাবর সাহেব। আপনি 10 ট্রাক যে মাল আনলেন, মানে অস্ত্র, ওই 10 ট্রাক মাল যদি আপনি হজম না করতে পারেন, গোপন না করতে পারেন, তাহলে আনছিলেন কেন? আপনার ওই ধরা পড়ার কারণে বিএনপির এমন বদনাম হয়েছিল যে মানুষ আওয়ামী লীগকে ভোট দিতে বাধ্য হয়েছে। বিএনপি খারাপ, কাকে ভোট দিবে? আর তো কেউ নাই, আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইচা নিছে। আপনার কারণে বিএনপির পতন হয়েছে। পুরাপুরি আঙুল তুইলা কথা বলছে নেত্রকোনায় দাঁড়ায়া বাবরের একেবারে এলাকায় ঢুইকা। এবার বুঝছেন তার টার্গেটটা কি? চিটাগাঙের পর এখানে। আবার ওই যে গোপালগঞ্জে কি ঘটনা ঘটাইছে, মুজিববাদকে কবর দিতে হবে, গোপালগঞ্জে যারা বইলে আসছে। চিন্তা করছেন ব্যাপারটা? বুঝেন ব্যাপারটা? একটু চিন্তার ব্যাপার, কিন্তু সহজ ব্যাপার না। নিশ্চয়ই পিছনের খুঁটি শক্ত। সেই খুঁটিটা কি জানেন? ইমানের খুঁটি, ইমানের খুঁটি। ওই যে একটু আগে বললাম জেলখানার ভিতরে দেখেন 1 বছরে ভাঙ্গা পড়ছে, হাঁটতে পারে না। হায় হায় কি অবস্থা, কান্নাকাটি, পাবলিকলি ক্যামেরা দিয়া ধরে রাখছে, উনি কান্দাই যাইতাছে, পড়ো 2 চোখের পানি পড়তেছে। এর মধ্যে ভাঙ্গা পড়লো কেন? ভিতরে যে ইমানি শক্তিটা নাই, তার ভিতরটা তাকেই বলতেছে তুমি অন্যায় করছো, অপরাধ করছো, দেশের সাথে বেইমানি করছো। ওই বেইমানি মনটা তাকে আজকে কুড়ে কুড়ে খাচ্ছে, যার জন্য চোখে পানি। তাই বলবো ইমানি লড়াই যদি করতে চান, মনের মধ্যে যদি সৎ চিন্তা থাকে, যদি তাকে দেশের জন্য ভালোবাসা, কেউ কাউকে হারাইতে পারবেন না ভাই। বর্তমান
যোগটা খুবই খারাপ, বুঝেন না কেন? প্রত্যেকটা মানুষই জানেন এক একটা পত্রিকা, এক একটা ইউটিউব চ্যানেল, কারণ তার কাছে আছে একটা মোবাইল। যে কোনো সময় একদম লাইভে ঢুইকা আপনাকে অরিজিনাল দেখাই দিবে, হাতে নাতে দেখাই দিবে। তো বর্তমানে দেখেন না, ঘুষের টাকা, ওই যে নারী আওয়ামী লীগ নেতাদের ভিতরে ফাঁসির আতঙ্ক চলছে। জানা গেছে সাবেক পুলিশের আইজিপি আব্দুল্লাহ আল মামুন আগামী 3 এবং 4 আগস্ট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে রাজসাক্ষী দিবেন। তারা সরাসরি পুলিশকে ফোর্স করেছিলেন জনতার উপরে হামলা করার জন্য, গুলি চালানোর জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জানা গেছে আগামী 3 এবং 4 তারিখে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম জানিয়েছেন যে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন সাক্ষ্য দেবেন বাংলাদেশের আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে, যে তারা কিভাবে হত্যাকাণ্ড চালানোর জন্য নির্দেশনা দিয়েছিলেন। আর এই রাজসাক্ষীর মাঝেই কারাগারের ভিতরে এখন ফাঁসির আতঙ্ক চলছে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের পর্যায়ে। আমরা যতটুকু জানি যে 10 জন মন্ত্রী, 2 জন উপদেষ্টা সহ অসংখ্য আওয়ামী লীগের এমপি এবং নেতারা এখন কারাগারে সেই আতঙ্কে ভুগছেন। স্পেশালি যে আতঙ্কে যে কয়েকজন আছেন তার মধ্যে অন্যতম হলেন আইনমন্ত্রী আনিসুল হক। তার পরিবারকে জানিয়েছেন যে কোনো সময় তার ফাঁসি হতে পারে, পরিবার যেন সেজন্য প্রস্তুত থাকে। এবং পলক জানিয়েছে তার পরিবারকে যে সে যেহেতু শেখ হাসিনার ডান হাত হয়ে শেখ হাসিনার পাশে থেকে ইন্টারনেট বন্ধ করা সহ বিভিন্ন কার্যকলাপ করার কারণে সে নিজেকে নিজে এখন অপরাধী হিসাবে ভাবছে। প্রচুর সময় সে কান্নাকাটির মধ্যে কাটায় এবং ঘান গিয়েও সে সময় কাটানোর জন্য কারাগারের চেষ্টা করে। ইতিমধ্যে সালমান এফ রহমানের সাথে এরা দুজনের চলছে বাক বিতনটা কারাগারের ভিতরে, পাশাপাশি রুমে থাকা এবং একে অপরের সাথে কথা বলা পর্যন্ত তারা বন্ধ করে দিয়েছে। সালমান এফ রহমান কে দোষারোপ করছে পলক, পলক দোষারোপ করছে আইনমন্ত্রীকে, আইনমন্ত্রী দোষারোপ করছে সালমান এফ রহমানকে। এইভাবে তাদের ভিতরে বিশাল একটি দ্বন্দ্ব এখন কারাগারে স্পষ্ট জানা গিয়েছে। প্রিয় দর্শক, তাছাড়া সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক বেশিরভাগ সময় কান্নাকাটি করে, কোরআন হাদিস পড়ে, ইসলামী বই পুস্তক পড়ে উনি নাকি সময় অতিবাহিত করছেন এবং তিনি নিজেকে অনুশোচনায় ভুগছেন। আরেকবার যদি সুযোগ পেতাম তাহলে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগ যে অপরাধ করেছে সেই অপরাধের স্বীকারোক্তি আসার জন্য উনি প্রস্তুতি নিয়েছেন। কিন্তু এই প্রস্তুতি বা এই সুযোগ কি সরকার কোনোভাবে দিবে? আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী হওয়ার কারণে আব্দুল্লাহ আল মামুন এখন কারাগারে তাদের থেকে আলাদাভাবে স্পেশাল সিকিউরিটি দিয়ে আব্দুল্লাহ আল মামুনকে রাখা হয়েছে। তাছাড়া আব্দুল্লাহ আল মামুন এখন কারাগারে ভিআইপি মর্যাদায়, তার সকল সুযোগ সুবিধাও সেখানে দেওয়া হচ্ছে, যেহেতু তার রাজসাক্ষীর মাধ্যমেই শেখ হাসিনা, ওবায়দুল কাদের এবং আসাদুজ্জামান কামাল এবং আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান, পলক সহ শীর্ষ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিভিন্নভাবে তারা পুলিশকে ব্যবহার করেছে, সরকারের বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে মানুষের উপর যে নির্যাতন করেছে, সেই কথাগুলা যখন বলে দিবে রাজসাক্ষী আব্দুল্লাহ আল মামুন, তখন তাদের ফাঁসির রায় হতে আর তেমন কোনো অসুবিধা সরকারের বা বর্তমান আদালতের কোনো অসুবিধা পড়বে না। কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যখন আব্দুল্লাহ আল মামুন রাজসাক্ষী দিবে, তখন বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে বাংলা এবং ইংরেজিতে বিশ্বব্যাপী এইটিকে লাইভ দেখানো হবে। এই লাইভ দেখানোর কারণে আদালতের কার্যক্রম সরাসরি বিশ্ব মিডিয়াতে ছড়িয়ে যাবে আগামী 3 আগস্ট এবং 4 আগস্ট। তাই আমরা আশা করতে পারি যে আগামী 3 এবং 4 আগস্টে বাংলাদেশের মানুষ রায় না পেলেও অন্তত রায় হওয়ার জন্য উপযুক্ত সাক্ষী প্রমাণ এবং যেই মায়েরা তাদের সন্তানকে হারিয়েছিলেন 5 আগস্টটা তারা কিছুটা হলেও তৃপ্তির সাথে পালন করতে পারবেন, সেই ব্যবস্থাপনাই এখন নিয়েছেন জনাব তাজুল ইসলাম। প্রসিকিউটর তাজুল ইসলামের প্রধান প্রসিকিউটর হওয়ার কারণে সবচাইতে বেশি ভয়ে আছেন আইনমন্ত্রী আনিসুল হক। কারণ জামাতের শীর্ষ নেতাদেরকে ফাঁসি দিয়েছিলেন এই আনিসুল হকের আইনের পেছের মাধ্যমে। সেই আনিসুল হককেই ঠান্ডা মাথার খুনি বা ঠান্ডা মাথার মানুষকে কিভাবে হত্যার পরিকল্পনা করতে হয় সেটা নাকি সে ভালো বুঝতেন। সেই কারণে শেখ হাসিনা এই আনিসুল হকের মাধ্যমেই তার বাবার মৃত্যুর জন্য যারা কারাগারে ছিলেন সেই আর্মি অফিসারদেরকে ফাঁসির রায়টাও কার্যকর করেছিলেন এই আনিসুল হকের মাধ্যমে। এবং তারপরে আনিসুল হককে উপহার হিসাবে আইনমন্ত্রী বানানো হয়েছিল। তখন আনিসুল হক ছিলেন দুদকের আইনজীবী। প্রিয় দর্শক, আমরা যতটুকু শুনেছি যে তাজুল ইসলাম জামাতের নেতাদের আইনজীবী ছিলেন তখন, আর আইনমন্ত্রী তখন জামাত নেতাদেরকে ফাঁসি দেওয়ার জন্য সর্বোচ্চ তার পরিকল্পনা এবং তার মেধা, তার সবকিছুতেই আইন অঙ্গন চলতেন। সেই কারণেই জামাত নেতাদের ফাঁসি হয়েছিল আনিসুল হকের কারণে। তাই আনিসুল হক এখন মনে করছে প্রথম
একজন মানুষেরও যদি ফাঁসি হয় সেটা হবে আইনমন্ত্রী আনিসুল হকের। আর সেই কারণে আনিসুল হক একেবারেই ভেঙে পড়েছেন এবং তিনি পরিবারকেও জানিয়েছেন। অপরদিকে পলক মনে করছে তার ইন্টারনেট বন্ধ করা এবং একজন তরুণ হিসাবে পলকের কাছ থেকে জাতি এবং তরুণ সমাজ এই ধরনের আচরণ আশা করে নাই। সেই লুৎফুজ্জামান বাবরের এবং বিএনপির, যখন লুৎফুজ্জামান বাবর বিএনপি নেতা ছিলেন তখনকার, ভালোভাবে খেয়াল করুন দর্শক, বর্তমান ভারতপন্থী বিএনপি লুৎফুজ্জামান বাবরকে স্বীকার করে না। বর্তমান ভারতপন্থী বিএনপির কোন পোস্ট পজিশনে লুৎফুজ্জামান বাবর নেই, তিনি বহিষ্কৃত। আল্লাহ তাকে জেল থেকে মুক্ত করেছেন, কিন্তু বিএনপি তাকে 4 আনার দান দেয় না, কোনো প্রাথমিক সদস্য না। লুৎফুজ্জামান বাবর বিএনপির কিচ্ছু না, মাইন্ড ইট। এই বাবর এবং বিএনপির কিছু তিতা সত্য কথা ফাঁস করে দিয়েছেন এনসিপির সময়ের সাহসী নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে বিএনপিতে তোলপাড় তৈরি হয়েছে। নেত্রকোনা বিএনপি ইনস্ট্যান্ট বিক্ষোভ মিছিল করছে। বিক্ষোভ মিছিল করেছে তো করেছেই, সেখান থেকে আবার এই নাসিরউদ্দিন পাটোয়ারি এনসিপিদেরকে হুমকি দামকি দিচ্ছে, তাদেরকে প্রোগ্রাম করতে দেবে না, পেটাবে, এই সে নানান কিছু। এর মানে দৌড় শুরু হয়ে গেছে। নাসিরউদ্দিন পাটোয়ারি আসলে একটা মাল। বিএনপির মতো একটা পুরানো বৃদ্ধ ধৈঞ্চা দলকে এক নাসিরউদ্দিন পাটোয়ারি দৌড়ের উপর রাখেন। নাসিরউদ্দিন পাটোয়ারি একটা কথা বলে দেন, পারমাণবিক বোমার মতো ওরা শুধু দৌড়ায় আর দৌড়ায়। সালাউদ্দিনের ঘুম হারাম, তারেক রহমানের ঘুম হারাম, মির্জা ফখরুলের ঘুম হারাম। আসলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা হাসিনার ঘুম হারাম করে হাসিনাকে বাংলাদেশ ছাড়তে বাধ্য করেছে। সেই নাসিরউদ্দিন পাটোয়ারিরা বিএনপিকে যে কোন ঘোল খাওয়াতে পারেন আপনি কল্পনা করতে পারবেন না, যে নাসিরউদ্দিন পাটোয়ারি কি পারে। শুধু বিএনপি না, জামাতকেও খাবে, যেটা সত্য কথা। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা জামাতকেও ধরবে, জামাতের বিরোধিতা করবে। ক্ষমতার রাজনীতি এরকমই, এরাই এই সিস্টেমে, এরা ক্ষমতা আসবে, সরকার গঠন করবে। এরা পিওর ক্ষমতা কেন্দ্রিক দল, ক্ষমতা ছাড়া এরা কিছু চিনবে না। আওয়ামী লীগের চাইতে বড় চেতনা ব্যবসায়ী হবে এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা। দিস ইজ রিয়ালিটি। জনগণ এদের সমর্থন করবে, ভোট দিবে, ক্ষমতা আসবে, আপনি মানেন না মানে। বিএনপির পতন, বিএনপির কবর এদের হাত ধরে রচনা হবে। আওয়ামী লীগের পতন যেরকম এদের হাত ধরে হয়েছে। এরা ক্ষমতা ডিজার্ভ করে, আর ক্ষমতা পেতে কিছু নিদারুণ নিষ্ঠুর কিছু আচরণ করতে হবে, এটা তারা করবে, যেটা শুরু করেছে। বিএনপি এবং লুৎফুজ্জামান বাবরের কিছু সত্য কথা সামনে এনেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি। নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য, 10 ট্রাক অস্ত্র প্রসঙ্গে নাসিরউদ্দিন পাটোয়ারি, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, অসংখ্য ঘটনা ঘটেছে। এর মধ্যে বড় একটি ঘটনা হলো 10 ট্রাক অস্ত্রের চালান। যদি অস্ত্র হ্যান্ডেলই করতে না পারেন তবে আসছিলেন কেন, আপনি নিয়ে আসছিলেন কেন? মানে 10 ট্রাক অস্ত্র কে এনেছিল? লুৎফুজ্জামান বাবর। কিন্তু সেই অস্ত্র এখন 10 ট্রাক ধরা পড়েছে, এর আগে ধরা পড়ে নাই, আর এরকম কত ট্রাক আছে কে জানে। বিএনপির লোকজনের হাতে হাতে অস্ত্র ছিল, এখন আছে, দেখেন না, বিএনপি এক গ্রুপ আর গ্রুপকে গুলি করে হত্যা করে, তারপরে রক কাটে, মানে আগে গুলি করে। ওদের কাছে অবৈধ অস্ত্র আছে। এই বাবর সাহেবরা অস্ত্র এনেছিলেন, এটা সত্য কথা। ধরা পড়েছিল, এটা সত্য কথা। আচ্ছা, এই যে 10 ট্রাক অস্ত্র মামলায় শেষ পর্যন্ত লুৎফুজ্জামান বাবর খালাস পেয়েছে, ঠিক আছে। এখন খালাস পেয়েছে, এটার অর্থটা আপনাকে বুঝতে হবে আগে। খালাস পাওয়া মানে কি? খালাস পাওয়া মানে নির্দোষ হয় না। খালাস পাওয়া মানে প্রমাণ করতে না পারা। আইনি কাঠামোতে, প্রচলিত সাক্ষ্য আইনে প্রমাণ করতে না পারলে আপনি অপরাধী হলো, আপনি খালাস। তাহলে দর্শক, এই থিওরি আগে আপনাদের জানতে হবে যে খালাস পাওয়া অর্থ এই নয় যে মুক্তি পাওয়া। খালাস পেলে মুক্তি নাও পেতে পারে। মুক্তি পাওয়ার খালাস পেলেও অপরাধী হতে পারে, সে নিরপরাধ নাও হতে পারে। প্রমাণ করা যায়নি, এটা প্রমাণে ঘাটতি ছিল। প্রমাণ করতে, অথবা যেখানে হয়তো লুৎফুজ্জামান বাবরের শাস্তি 10 বছর, সেখানে তাকে ফাঁসি দিয়েছে। এই জন্য হাসিনা অনেক মেকানিজম করেছে যেগুলো অবৈধ ছিল। এইটা হচ্ছে বাস্তবতা। 10 ট্রাক অস্ত্র লুৎফুজ্জামান বাবর এনেছিলেন, ধরা পড়েছিলেন, সব সত্য। বিএনপি এটাকে সত্য মনে করে। এখন নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে নেত্রকোনায় মিছিল করে তাকে হুমকি দামকি দিয়ে তো লাভ নেই। বিএনপি এটা বিশ্বাস করে, প্রমাণ। আচ্ছা, 10 ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার হয়েছে, আরো নানান মামলায় গ্রেপ্তার হয়েছে, ফাঁসির হুকুম হয়েছিল। শেষ পর্যন্ত আল্লাহর রহমতে লুৎফুজ্জামান বাবর বেঁচে আছেন। কিন্তু বিএনপি কেন লুৎফুজ্জামান বাবরকে কোনো পোস্ট পজিশন? যাই হোক, ফাহামের প্রথম ফালতুমি যেটা দেখা গেল সেটা হলো তারেক রহমানের বেতন নিয়ে প্রশ্ন করেছিল খালেদ মহিউদ্দিন। তারেক রহমানের আয়ের উৎস কি, বেতন কি? তারেক রহমান আশ্চর্য ব্যাপার, ফাহাম বলতেছে না, এটা জানার আপনার কোনো অধিকার নেই। আমি কি আপনার বেতনের কথা জানতে পারি? এটা সে বলেনি। যখন তারেক রহমান প্রধানমন্ত্রী হবে তখন এটা আপনি জানবেন, আপনার জানার অধিকার থাকবে। এখন এটা আপনার জানার অধিকার নেই। এই নেংটু যুক্তির সাথে কি আসলে একমত হওয়া যায়? আপনারা কি একমত? এখন যদি সে তার স্বচ্ছতা প্রকাশ, তারেক রহমান এখন যদি তার স্বচ্ছতার প্রমাণ দিতে না পারে, তাহলে মানুষ কি তার উপরে ভরসা রাখবে, তাকে ভোট দিবে? সুতরাং তার স্বচ্ছতা তাকে এখনই প্রমাণ করতে হবে। এটাই বাস্তবতা, এটাই শেষ কথা, এটাই সত্য কথা। আপনারা কি এটার সাথে একমত না? যে কোনো রাজনীতিবিদ তার নির্বাচনে দাঁড়ানোর আগে নির্বাচন কমিশনে তার ইনকাম সাবমিট করে, তার ইনকাম কত বা হ্যাঁ, কিন্তু তারেক রহমান এটা সাবমিট করবেন না। তার কি এটা মানুষের জানার অধিকার? কিন্তু দেখেন, তিনি তো সাবমিট করবেন, তাহলে এখন বললে সমস্যা কোথায়? এই শোতে
আব্দুল হান্নান মাসুদকে অনেক অপমান করার চেষ্টা করেছে। আব্দুল হান্নান মাসুদকে যখন ব্যক্তিগত আয়ের কথা জিজ্ঞেস করছে খালেদ মহিউদ্দিন, তখন ফাহাম আব্দুল সালাম খুব মুস্কি মুস্কি হেসেছে। আর যখন তারেক রহমানের কথা জিজ্ঞেস করেছে তখন বলছে আপনার জানার অধিকার নেই। এই হলো দ্বিচারিতা। এখন কথা হলো খালেদ মহিউদ্দিনের ফালতুমিও আছে এখানে। খালেদ মহিউদ্দিন জীবনে শেখ হাসিনাকে জিজ্ঞেস করেছে যে আপনার এই আয়ের উৎস কি? শেখ সেলিমকে জিজ্ঞেস করেছে? দর্শক, আশা করি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আবার দেখা হবে আগামী ভিডিওতে কোনো নতুন টপিকস নিয়ে। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।